গল্প শুরু হয়েছিল যেদিন, সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমার মুখে পানির ঝাপটা পড়েছিল। দুচোখ খুলতেই দেখি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে ওহি, হাতে একটি পানির গ্লাস, ভেজা চুল, আর তার মুখে দুষ্টু হাসি। কণা, কতক্ষণ ডাকাডাকি করলাম, ওঠার নামই করছিস না। আজ ভার্সিটিতে দেরি করবি, আর স্যার তোকে দেখলেই গিলে ফেলবে। আমি আলস্য ভরা গলায় বললাম, তোর স্যার আমাকে গিলে খেলে তো তার ইন্ডিজেশনের ডাক্তার আমিই হব। ইন্ডিজেশন নয়, সারা বছরের শাস্তির ব্যবস্থা করবে। তার চেয়েও বড় কথা, আমার কলিজা ছাড়া ক্লাসে বসতে ইচ্ছে করে না। উঠে পড়, ওহি বলে লাফিয়ে বিছানায় উঠল। আরে আরে, বিছানা ভেঙে পড়লে আমার কি হবে? আমি চিৎকার করে বললাম। ওহি গম্ভীর মুখে বলল, তুই কি বলছিস? বিছানা ভাঙলে তুই বাঁচবি না, আমি মরব। কারণ মা ঠিক আমাকেই ধরবে। আমার হাসি চেপে রাখতে পারলাম না। যাক, তবে এখন উঠি। মা তো আর আমাকে কিছু বলার সময় পায় না। তোর জন্যই ঝাড়ি বরাদ্দ। ডাইনিং টেবিলে পৌঁছানোর আগেই মা ঝাড়ির আসর বসালেন। কণা, তুই কোনো দিন সময়মতো খেতে পারিস? আজ 1 মিনিট দেরি হলে ভার্সিটিতে যাবি না। কানে ধরে দাঁড় করিয়ে রাখব। আরে মা, কানে ধরে রাখার কাজ আভিয়ান ভাইয়ার। আমি মনে মনে বললাম, মুখে কিছু বললাম না। ছোঁয়া এসে বসতেই মা ঘোষণা দিলেন, আজ ছোঁয়ার পছন্দ মতো লাঞ্চ হবে। তুই, কণা, কিচেনে সাহায্য করবি। আমি চুপ করে রুটি মাখছিলাম। পাশ থেকে ওহি ফিসফিস করে বলল, দেখিস, কণা, আজ তোর নামে কি কি নতুন তকমা বসে। আমি হাসি চেপে বললাম, তোর ভাই ছাড়া কেউ আমার গুণগান করে না, তাই তোর কথা ঠিক। অহির সঙ্গে বের হয়ে দেখি বাইরে আভিয়ান ভাইয়া। গাড়ির দরজা খুলে অহিকে বলল, চলো, তোকে পৌঁছে দিই। ওহি চোখ পাকিয়ে বলল, ভাইয়া, তুই ভাবিস না তোর দয়া আমি খাব। কণা যদি গাড়িতে না যেতে পারে, তাহলে আমিও যাব না। এই 1.5 ব্যাটারি আবার কিভাবে যজ্ঞ হলো তোর সঙ্গে যাওয়ার? আহা, ভাইয়া, আমি 1.5 ব্যাটারি হলে তুই তো ফুল ব্যাটারি। আমার কথা শুনে আভিয়ান ভাইয়া হা করে তাকিয়ে রইল। ওহি তার পাশে দাঁড়িয়ে হাসি চেপে বলল, চল, কণা। আমি রিকশা ডাকছি। রিকশায় উঠতেই ওহি বলল, তুই ভাইয়াকে গুছিয়ে কথা শুনিয়ে দে। তুই তো তাকে জব্দ করার এক্সপার্ট। আমি বললাম, তুই থাকলে তো ভাইয়া প্যাচ খেয়ে যায়। আজ সত্যি খুব মজা হলো। ভার্সিটিতে পা রাখতেই দেখা গেল বন্যা লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কিছু একটার উপর গভীর মনোযোগ দিচ্ছে। আমি আর ওহি কাছে যেতেই সে আমাদের দেখে চেঁচিয়ে উঠল, তোমরা আসতে এত দেরি করলা কেন? এই দেখো, আবার নোমান ভাইয়া আমার ওপর চিল্লিয়ে গেছে। ওহি হাসতে হাসতে বলল, বন্যা, তুই তো আমাদের সকাল সকাল বিনোদন দিতে হাজির হয়ে গেছিস। এবার শুনি কি হয়েছে? বন্যা ভাঙা গলায় বলল, কিছু না, নোমান বলছে আমি ওর ফোনের লক খুলে মেসেজ চেক করেছি। আরে, প্রেম করলে কি একটু ফ্রি হতে নেই? আমি আর ওহি হাসতে হাসতে বললাম, বন্যা, তুই তো আমাদের ভার্সিটির সেরা গোপন এজেন্ট। তাদের কথার মাঝেই হঠাৎ আভিয়ান ভাইয়া আর ছোঁয়া এসে হাজির। ছোঁয়া আমাদের দেখে তিক্ত গলায় বলল, ও মা, আজ তো বেশ জমে গেছে তোমাদের আড্ডা। আমার মেজাজ গরম হয়ে উঠল। কিন্তু কিছু বলার আগেই ওহি আমাকে চোখ টিপে সিগন্যাল দিল। তার মানে আজ ছোঁয়াকে দেখে নেয়ার দিন। ক্লাসরুমে ঢুকতেই দেখা গেল, আভিয়ান ভাইয়া ঠিক আমাদের ডিপার্টমেন্টের পাশেই দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই দুষ্টু হাসি। আমার দিকে তাকিয়ে বলল, 1.5 ব্যাটারি, আজকের ক্লাসে যদি তুই একটু বেশি দুষ্টামি করিস, তাহলে আমি কিন্তু তোর নাম প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দিব। আমি ঠোঁট উল্টে বললাম, ভাইয়া, তুই আমাকে তো ভালোবাসা দেখাচ্ছিস না, বরং শাসন করছিস।
সবাই হেসে উঠল। আভিয়ান গম্ভীর মুখে বলল, তুই আগে ভালো ব্যবহার করতে শিখ। তখনই ওহি বলে উঠল, ভাইয়া, তুই কণার ভালো ব্যবহারের ফ্যান হতে পারবি না। ও এমন একজন যে তোর মতো একজনকে এক হাতেই সামলে দিতে পারে। সবাই ফেটে পড়ল হাসিতে। আভিয়ান তার চোখ রাঙিয়ে বলল, ওহি, তুই কণার এত সাপোর্ট করিস কেন? ওহি মাথা উঁচু করে বলল, কারণ কণা আমার কলিজার টুকরা। ছোঁয়া আর থাকতে না পেরে বলল, কণা, তোর জন্য আমরা সবাই বিপদে পড়ি। তুই একটু নিজের সীমা বুঝে চলতে পারিস না? আমি মুচকি হেসে বললাম, ছোঁয়া আপু, তুমি তো এমন বলছো যেন আমি তোর বাসায় গিয়ে রান্নাঘর ভেঙে দিয়েছি। এই কথায় সবাই এত জোরে হাসল যে ছোঁয়ার আগে মুখ ঘুরিয়ে চলে গেল। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি। বন্যা আমাদের দিকে তাকিয়ে বলল, আজ কণা অনেক মজা করল, কিন্তু খেয়াল রাখো, ও যেন নিজের ওপর বিপদ ডেকে না আনে। ঠিক তখনই আভিয়ান ভাইয়া এসে হাজির। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, কণা, তুই আজ ক্যান্টিনের পুরো বিল দিবি। এটা তোর শাস্তি। আমি চোখ বড় বড় করে বললাম, ভাইয়া, এটা তো অন্যায়। আমি কি করলাম যে এই শাস্তি? ভাইয়া মুচকি হেসে বলল, তুই যে ছোঁয়াকে অপমান করলি, সেটার জন্য। আমি বললাম, ভাইয়া, এটা তুই করছিস ছোঁয়ার জন্য, নাকি আমার ওপর এক্সট্রা দুষ্টামি করার জন্য? ভাইয়া ঠোঁট চেপে হাসি আটকাতে পারল না। বলল, আচ্ছা, এবার তুই নিজেকে মুক্ত মনে কর। কিন্তু মনে রাখিস, তোর সঙ্গে আমি সবসময় এমনই মজা করব। আমি মনে মনে বললাম, তুই আমাকে মজা করছিস, কিন্তু একদিন আমি তোকে দেখে নেব। ভার্সিটির সিঁড়ি দিয়ে নিচে নামছি, পেছনে থেকে হঠাৎ ছোঁয়া বলল, ওদের ব্যাটারি, একটু দাঁড়াতো। আমি পেছনে ফিরে দেখতেই ছোঁয়া ঠোঁট বাঁকিয়ে বলল, তুই তো আমাকে পছন্দ করিস না, তবু তুই আমার সামনে দাঁড়াতে বাধ্য হচ্ছিস। এটা কি মজা, তাই না? আমি মুচকি হেসে বললাম, ছোঁয়া আপু, আমার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে খুব স্মার্ট ভাবছ, তাই না? ছোঁয়া ভ্রু কুঁচকে বলল, এটা আবার কি ধরনের কথা? আমি সরল মুখে বললাম, তুমি তো জানো, আমার দেহের চার্জ কম। তো তোমার সঙ্গে কথা বলার পরই চার্জ শেষ হয়ে যায়। ছোঁয়ার মুখ কাচুমাচু হয়ে গেল। আশপাশের সবাই হাসিতে ফেটে পড়ল। আমি ক্লাস শেষে ক্যান্টিনে যেতেই দেখি ওহি একটা বাটিতে চকলেট ভরা নিয়ে বসে আছে। আমাকে দেখেই বলল, কণা, এই দেখ, এটা তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, তুই আবার কেন আমাকে চকলেট দিচ্ছিস? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। ওহি গম্ভীর মুখে বলল, ষড়যন্ত্র? তুই যদি খাস, তাহলে জানবি এটা কি। আমি একটু ভয় পেয়ে চকলেট মুখে দিলাম। প্রথম কামড়েই বুঝতে পারলাম, চকলেটের ভেতর লবণ আর মরিচের মিশ্রণ। আমি হাওয়া টানতে টানতে বললাম, ওহি, তুই কি করলি? ওহি ফিক করে হেসে বলল, দেখ, তুই তো খাওয়া নিয়ে অনেক পিকি। ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করাই। আমি ওকে তাড়া করতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। ওহি হাসতে হাসতে বলল, দেখ, আমি যা করি সবই মজার জন্য। তবে তুই কিন্তু আমার মজায় সবসময় ফেঁসে যাস। আমি ক্যান্টিন থেকে বেরিয়ে ছাদের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আভিয়ান ভাইয়া ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তার হাসি আর কথা বলার ভঙ্গি দেখেই বুঝলাম, সে ছোঁয়ার সঙ্গে কথা বলছে। আমি পিছন থেকে বললাম, ভাইয়া, তোমার গার্লফ্রেন্ডের কাছে আর কি কি শিখতে বাকি আছে? ভাইয়া চমকে উঠে বলল, তুই এখানে কি করছিস? আমি মুচকি হেসে বললাম, তোমার গোপন প্রেমের বার্তা ধরতে এসেছি। ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, কণা, তুই সবকিছুতে টান মারিস কেন?
তুই নিজে কবে প্রেমে পড়বি তখন বুঝবি। আমি ঠোঁট উল্টে বললাম, তোমার মতো গোপনে নয়, আমি প্রেম করব খুব স্টাইল করে। লাইব্রেরি বন্যার সঙ্গে দেখা হলো। তার মুখ গম্ভীর। আমি আর ওহি কাছে গিয়ে বললাম, কি হলো? নোমান ভাইয়ার সঙ্গে আবার ঝগড়া? বন্যা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, আজকে উনি খুব রোমান্টিক মুডে ছিল। আমাকে বলছে, তোমাকে নিয়ে একদিন সূর্যাস্ত দেখব। কিন্তু ওকে বলেছি, সূর্যাস্তের সময় আমার বাড়ি যেতে দেরি হবে, আম্মু বকবে। আমি আর ওহি একসঙ্গে বলে উঠলাম, বন্যা, তোর রোমান্সে বাড়ির শাসন কেন? বন্যা গম্ভীর মুখে বলল, কারণ আমার প্রেম আর শাসন সমানতালে চলে। কণার জীবন ধীরে ধীরে আরও মজার এবং রোমান্টিক হয়ে উঠতে থাকে। আভিয়ান এবং কণার মধ্যকার সম্পর্ক জটিল হতে থাকে, কিন্তু তাদের খুনসুটি গল্পে এক ভিন্ন মাত্রা যোগ করে। ওহি এবং বন্যার কাণ্ডকারখানায় গল্পে প্রতিনিয়ত হাস্যরস যোগ হয়। ভার্সিটির ক্যান্টিনে বসে চা খাচ্ছি, সামনে বসে ওহি আর বন্যা। হঠাৎ করেই আভিয়ান ভাইয়া আর তার বন্ধুরা ঢুকে পড়ল। ছোঁয়া তাদের সঙ্গে, তার চেহারায় সেই চিরচেনা ন্যাকামি। আমার দিকে আভিয়ান তাকিয়ে বলল, দের ব্যাটারি, আবার কি দুষ্টুমি করছি সেখানে? আমি ঠোঁট উল্টে বললাম, ভাইয়া, তুমি যেখানেই থাকো সেখানেই দুষ্টুমি শুরু হয়। তোমার গুণের গল্প বলবো? ভাইয়ার বন্ধুরা হাসতে শুরু করল। আভিয়ান একটু গম্ভীর হয়ে বলল, তুই আমার গুণের গল্প বলতে গেলে আজকের এই ক্যান্টিনের বিল দিয়ে দিবি। ওহি পাশে থেকে ফিসফিস করে বলল, কণা, তুই তো ফেঁসে গেলি। আমি মুচকি হেসে বললাম, ভাইয়া, তুমি যখন বিল নিয়ে কথা বলো, তখন তোমার গার্লফ্রেন্ডের চেহারা দেখি কেন যেন রাগে লাল হয়ে যায়। ছোঁয়া আপু, আপনি কি বিল দিতে চান? ছোঁয়া রেগে গিয়ে বলল, আমি কেন? আমি বললাম, তাহলে তোমার গুণধর বয়ফ্রেন্ড আভিয়ান ভাইয়া দিবে, আর আমি চুপচাপ খেয়ে যাব। সবাই হেসে উঠল। আভিয়ান তার গম্ভীর চেহারা নিয়ে বলল, আজ তুই কণার এই মজার কথায় পার পেয়ে গেলি, কিন্তু সামনের বার দেখিস। ক্লাস শেষে আমরা তিনজন মিলে ছাদে গেছি একটু বাতাস খেতে। ওহি হঠাৎ করে বলল, কণা, তোর জন্য একটা প্রস্তাব আছে। আমি অবাক হয়ে বললাম, কি প্রস্তাব? ওহি গম্ভীর মুখে বলল, তুই আর আভিয়ান ভাইয়া যদি একদিন একসঙ্গে থাকিস, তোর কি মনে হয় কি হবে? আমি রেগে বললাম, কি সব আবোলতাবোল কথা বলছিস তুই? বন্যা যোগ দিল, কণা, এটা কিন্তু সিরিয়াস প্রশ্ন। আভিয়ান ভাইয়ার সঙ্গে তোর সম্পর্ক তো খুব মজার। আমি ধমক দিয়ে বললাম, তোমরা আমার জীবন নিয়ে এই মজাটা বন্ধ করো। ও আমার নাম শোনালেই জ্বলে ওঠে। ওহি মুচকি হেসে বলল, দেখিস, একদিন আভিয়ান ভাইয়া তোর প্রেমে পড়বে। তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। পরের দিন সকালে ভার্সিটির ক্লাস শুরু হওয়ার আগেই ছোঁয়া এসে আমাকে বলল, দেখ কণা, তুই তো এত মিষ্টি মেয়ে, তবু তুই এত নষ্টামি করিস কেন? আমি অবাক হয়ে বললাম, ছোঁয়া আপু, তোমার এই প্রশ্নে আমি হতবাক। ছোঁয়া মিষ্টি গলায় বলল, তুই আভিয়ানকে একটু ত্যাগ কর। ও তো আমার। তুই কেন ওর সঙ্গে খুনসুটি করিস? আমি মুচকি হেসে বললাম, তোমার আভিয়ান? উনি তো এই বিষয়টা জানেন না মনে হয়। আমি যদি খুনসুটি করি, উনি হাসেন। আর তুমি যদি তার সঙ্গে ন্যাকামি করো, উনি বিরক্ত হন। কি বলো? ছোঁয়া রেগে বলল, তুই আসলে জেনে শুনে আমার জীবন নষ্ট করছিস। কিন্তু মনে রাখিস, আমি তোর জীবন সহজ হতে দেব না। আমি মুচকি হেসে বললাম, চেষ্টা করো আপু। আমি দেখতে চাই তুমি কতটা পারো। কণার জীবন আরও মজার হতে থাকে।
আভিয়ান তার দুষ্টুমি বন্ধ করতে চাইলেও কণার মিষ্টি জবাব তাকে সবসময় মাতো দেয়। ছোঁয়া এবং কণার মধ্যে দ্বন্দ্ব আরও মজাদার হয়ে ওঠে, যেখানে ওহি এবং বন্যার খুনসুটি গল্পের নতুন মাত্রা যোগ করে। পরের দিন সকালে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি। ওহি দেরি করছে, আর আমি রোদে দাঁড়িয়ে পড়ছি। এমন সময় আভিয়ান ভাইয়ার গাড়ি এসে থামে। জানালা খুলে সে বলল, দের ব্যাটারি, তুই কি এখানে দাঁড়িয়ে চার্জ নিচ্ছিস? আমি ঠোঁট উল্টে বললাম, ভাইয়া, তুই আমাকে চার্জ দেওয়ার মতো যথেষ্ট ভালো মানুষ নোস। ভাইয়া গম্ভীর হয়ে বলল, এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দিবে। তুই এখনই গাড়িতে উঠো। ওহি তো তোকে আমার কাছে ছেড়ে দিয়েছে। আমি সন্দেহভাজন চোখে বললাম, তুই আমাকে সাহায্য করছিস কেন? ভাইয়া চুপচাপ দরজা খুলে বলল, তোর মতো দুষ্ট মেয়েকে আমার নজরদারিতে রাখা দরকার। গাড়িতে উঠতেই ছোঁয়া ফোন করে বলল, বেবি, তুমি কণাকে নিয়ে যাচ্ছ কেন? ভাইয়া ঠোঁট চেপে বলল, কণা আমার জন্য না, আমি ওর জন্য যাচ্ছি। ও যেন রাস্তায় কোনো বিপদে না পড়ে। আমি মনে মনে হাসলাম। আভিয়ান ভাইয়া হয়তো ভাবছে সে আমাকে জব্দ করছে, কিন্তু আসলে আমি যে তাকে খেপিয়ে তুলছি, সেটা সে জানে না। ক্লাস শেষে ওহি আমাকে টেনে লাইব্রেরি নিয়ে গেল। বলল, কণা, একটা মজার আইডিয়া আছে। ছোঁয়াকে একটু শিক্ষা দেওয়া দরকার। আমি অবাক হয়ে বললাম, কি পরিকল্পনা? ওহি হাসতে হাসতে বলল, আজকে আভিয়ান ভাইয়া ছোঁয়াকে ডিনারের জন্য নিয়ে যাবে। আমরা গিয়ে এমন একটা কাণ্ড করব যে ছোঁয়ার রাগের চরম সীমা ছুঁয়ে যাবে। আমি সন্দেহের চোখে বললাম, তুই আবার কি করতে চলেছিস? ওহি চোখ টিপে বলল, সারপ্রাইজ। রাতের খাবারের সময় ওহি আমাকে নিয়ে সেই রেস্তোরাঁয় হাজির। দেখি, আভিয়ান ভাইয়া এবং ছোঁয়া সুন্দর করে সাজগোজ করে বসে আছে। ওহি কানে ফিসফিস করে বলল, তুই এখানে গেলে ছোঁয়া নিশ্চয়ই রেগে যাবে। আর আমি ওদের ওয়েটারের সাহায্যে একটা ছোট্ট সারপ্রাইজের ব্যবস্থা করেছি। আমরা ঢুকে বসতেই ছোঁয়া আমাদের দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে কি করছো? ওহি মিষ্টি গলায় বলল, ওহ, আমরা তো তোমাদের মতোই ডিনারে এসেছি। তোমাদের সঙ্গে কোইন্সিডেন্স। ঠিক তখনই ওয়েটার এসে ছোঁয়ার সামনে একটা বাটি রাখল। ছোঁয়া হাসি দিয়ে বলল, ওহ, এটা তোমাদের সারপ্রাইজ, তাই না? আমি চুপচাপ বসে থাকলাম। ছোঁয়া চামচ দিয়ে খাবার মুখে দেওয়া মাত্র চিৎকার করে উঠল, উফ, এটা কি? ওয়েটার শান্ত ভঙ্গিতে বলল, ম্যাডাম, এটা স্পেশাল লবণ চকলেট। মেনুতে নতুন যোগ হয়েছে। ছোঁয়ার আগে লাল হয়ে আভিয়ানের দিকে তাকাল। তুমি কিভাবে এমন একটা মজার ব্যাপারে হেসে যাচ্ছ? ওহি আর আমি একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ হেসে উঠলাম। আভিয়ান ভাইয়া বুঝতে পারল, পুরো প্ল্যানটা আমাদের। ডিনার শেষে রাস্তায় হাঁটছি। আভিয়ান আমার দিকে তাকিয়ে বলল, দেখ, তোর এই খুনসুটি বেশিদূর যাবে না। একদিন আমি তোকে এমন জব্দ করব যে তুই ভুলে যাবি। আমি মুচকি হেসে বললাম, ভাইয়া, তুমি তো আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, কিন্তু জানো না যে আমি সব চ্যালেঞ্জ নিতে রাজি। পরের দিন সকালে ভার্সিটিতে পৌঁছে দেখি আভিয়ান ভাইয়া আর ছোঁয়া গেটের সামনে দাঁড়িয়ে। ছোঁয়া আজও সেই ন্যাকামি মুখে নিয়ে ভাইয়ার হাত ধরে বলছে, তুমি জানো, বেবি, কালকের সেই ঘটনা আমার মনে কি পরিমাণ দাগ কেটেছে। আমি হাসি চেপে পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তখনই ভাইয়া বলে উঠল, দের ব্যাটারি, দাঁড়া। আজ একটা নতুন চ্যালেঞ্জ আছে তোর জন্য। আমি চোখ বড় করে বললাম, তোমার কি অন্য কোনো কাজ নেই? আমাকে নিয়ে পড়ে থাকো কেন? ভাইয়া মুচকি হেসে বলল, কারণ তুই প্রতিদিন নতুন কিছু দুষ্টুমি করে বসিস। তোর মতো মজার মেয়ে আর কই পাবো? ছোঁয়া ভাইয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল,
তুমি কণাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? ও তো কেবল একটা দের ব্যাটারি। আমি তীক্ষ্ণ গলায় বললাম, হ্যাঁ ছোঁয়া আপু, আমি দের ব্যাটারি। আর তুমি আমাকে চার্জ করতে পেরে মজা পাও। ছোঁয়া রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ভাইয়া বলে উঠল, কণা তুই চুপ কর, চল ক্লাসে। আমার মনে হল ভাইয়া হয়তো নিজেও জানে না যে সে আমার দিক থেকে চোখ সরাতে পারে না। ক্লাসের বিরতির সময় ওহি এসে বলল, কণা তোর আর আভিয়ান ভাইয়ার কাহিনী দেখে আমার মনে একটা আইডিয়া এসেছে। আমি অবাক হয়ে বললাম, আবার কি পরিকল্পনা করছিস? ওহি মুচকি হেসে বলল, আজ তুই ছোঁয়াকে একটু রাগানোর একটা চ্যালেঞ্জ নি, তারপর দেখি কি হয়। বন্যা যোগ দিল, হ্যাঁ, আর আমরাও দেখে নেব আভিয়ান ভাইয়া তখন কি করে। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, আজ দেখি ছোঁয়া আপুকে একটু জ্বালাই। ক্যান্টিনে বসে আছি। ছোঁয়া আর ভাইয়া টেবিলের এক কোণায় বসে আড্ডা দিচ্ছে। আমি পাশের টেবিলে বসলাম। ওয়েটারকে ডেকে বললাম, ওই টেবিলে একটা কোল্ড কফি পাঠাও, সঙ্গে লিখে দাও, সবার প্রিয় দের ব্যাটারি থেকে। ওয়েটার হাসি চাপতে চাপতে গিয়ে কফি দিয়ে এল। ছোঁয়া কফি হাতে নিতেই ভাইয়া মুখে হাসি চাপতে না পেরে হেসে উঠল। ছোঁয়া কফির গ্লাস একপাশে সরিয়ে রেখে বলল, কণা তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আমি চোখ টিপে বললাম, আপু সাহস তো তোমার কাছ থেকেই শিখেছি। ভাইয়া তখনই বলল, ওহ ছোঁয়া, কণা তো আসলেই দুষ্টু, তুই ওর সঙ্গে লড়াইয়ে হেরে যাবি। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পেছনে থেকে ভাইয়ার গলা শুনলাম, কণা তুই এখানে কি করছিস? আমি চমকে উঠে বললাম, তুমি এখানে কি করছো? ভাইয়া বলল, তুই কি জানিস তুই আমার জীবনে কেমন একটা অদ্ভুত ঝড় নিয়ে এসেছিস? আমি অবাক হয়ে বললাম, তুমি এভাবে বলছো কেন? ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই যতই দুষ্টুমি করিস, তুই আমার নজর কেড়ে নিয়েছিস। তোর সেই ছোটখাটো কাজগুলো আমার মনে থেকে যায়। আমি হাসি চেপে বললাম, তুমি তো আমায় প্রতিদিনই বকাঝকা করো। সেটা কি ভালোবাসারই চিহ্ন নাকি? ভাইয়া চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত নরম ভাব ছিল। পরের দিন ভার্সিটিতে ঢুকতেই দেখি ছোঁয়া ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে রাগে গড়গড় করছে। তার পাশে আভিয়ান ভাইয়া তাকে কিছু বোঝানোর চেষ্টা করছে। আমি অহিকে নিয়ে পাশ দিয়ে যেতে গেলে ছোঁয়া চেঁচিয়ে বলল, কণা দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। আমি বিরক্ত মুখে বললাম, তোমার রাগে ক্যান্টিনের পরিবেশই নষ্ট হয়ে গেল। কি বলবে তাড়াতাড়ি বলো। ছোঁয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই কাল রাতে আভিয়ানকে ছাদে কি বলেছিলি? আমি অবাক হয়ে বললাম, তুমি আবার এসব শুনতে গেলে? ছাদ তো কারো ব্যক্তিগত জায়গা না। ছোঁয়া ক্ষেপে গিয়ে বলল, তুই একটা মেয়ের বেসিক সেন্সও জানিস না। কারো বয়ফ্রেন্ডের সঙ্গে এমনভাবে কথা বলা যায়? আমি মুচকি হেসে বললাম, তুমি ভুলে যাচ্ছ যে আভিয়ান ভাইয়া আমার ভাই। আর তুমিই তো বলেছিলে আমি দের ব্যাটারি। দের ব্যাটারির যতটুকু চার্জ আছে সেটাও তোর মতো মেয়েদের সাথে ঝগড়ায় নষ্ট করব না। ওহি পাশে দাঁড়িয়ে বলল, ছোঁয়া আপু, তোমার উচিত কণার দুষ্টুমিকে এড়িয়ে চলা। কারণ তুই যত বেশি ওর সাথে লেগে থাকবি তত বেশি হাসির পাত্র হবি। ছোঁয়া এবার চুপ করে দাঁড়িয়ে গেল। ক্লাস শেষে দেখি আভিয়ান ভাইয়া ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে আছে। আমি পাশ দিয়ে যাচ্ছি, সে ডাক দিয়ে বলল, দের ব্যাটারি তুই দাঁড়া, আমার একটা কথা আছে। আমি বিরক্ত মুখে বললাম, ভাইয়া তুই তো আমার জন্য দিন দিন ওয়াচম্যান হয়ে যাচ্ছিস। কি বলবি বল। ভাইয়া মুচকি হেসে বলল, তোর সাহস দিন দিন বাড়ছে।
তুই ছোঁয়াকে রাগিয়ে আমাকে ফাঁদে ফেলছিস। আমি মজা করে বললাম, তুমি তো নিজের ফাঁদে নিজেই পড়ছ, আমাকে দোষ দিয়ে লাভ নেই। ভাইয়া একটু গম্ভীর হয়ে বলল, কণা, তুই জানিস না, তোর দুষ্টুমি আমাকে হাসায়। কিন্তু তুই যখন অন্য কারো সঙ্গে বেশি বন্ধুত্ব করিস, তখন আমার ভেতরে কেমন যেন খারাপ লাগে। আমি অবাক হয়ে বললাম, তুমি কি এখন হিংসে করছো নাকি? ভাইয়া চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, হয়তো করছি। কারণ তুই আমার জীবনের এক অদ্ভুত অধ্যায় হয়ে গেছিস। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ছোঁয়া এসে হাজির। তার চোখ রাগে লাল। তুমি আবার এখানে কণার সঙ্গে কি করছো? ছোঁয়া চেঁচিয়ে বলল। ভাইয়া গম্ভীর মুখে বলল, তুই এখনই এখান থেকে চলে যা। কণার সঙ্গে আমি কথা বলছি। সবকিছুর মধ্যে তুই নাক গলাবি না। ছোঁয়া হতবাক হয়ে রাগে গজগজ করতে করতে চলে গেল। সন্ধ্যায় রুমে বসে ওহি আর বন্যার সঙ্গে আড্ডা দিচ্ছি। ওহি হাসতে হাসতে বলল, কণা, তুই ছোঁয়ার এমন অবস্থা করছিস যে এখন ওর রাগ ঠান্ডা করার জন্য স্পেশাল আয়োজন করতে হবে। বন্যা যোগ দিল, কিন্তু সত্যি বলতে, তুই যা করছিস সেটা মজার হলেও ভাইয়া এখন কেমন যেন পাল্টে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, পাল্টে যাচ্ছে মানে? ওহি মুচকি হেসে বলল, ভাইয়ার চোখে আমি এক ধরনের আলাদা নরম ভাব দেখছি। তোর প্রতি ওর একটা স্পেশাল অনুভূতি তৈরি হচ্ছে। আমি হেসে বললাম, ওহ, তুই কি আবার নতুন কোনো রোমান্টিক গল্প বানাচ্ছিস? ওহি গম্ভীর মুখে বলল, দেখিস কণা, আভিয়ান ভাইয়া তোর জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে উঠবে। তখন কিন্তু তুই পালাতে পারবি না। আমার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করল। সত্যি কি আভিয়ান ভাইয়ার অনুভূতি বদলাচ্ছে? পরের দিন সকালে ভার্সিটিতে পৌঁছে দেখি ছোঁয়া বন্ধুদের সঙ্গে ক্যান্টিনের এক কোণে বসে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হল, আজ সে আমাকে একদম ছেড়ে দেবে না। ওহি পাশ থেকে বলল, কণা, তুই সাবধানে থাকিস। আমার মনে হচ্ছে, আজ তোর জন্য বর্ষর কিছু অপেক্ষা করছে। আমি মুচকি হেসে বললাম, তুই চিন্তা করিস না। ছোঁয়া আপু যত কিছু করুক, শেষমেশ তার মেজাজই খারাপ হবে। ঠিক তখনই ছোঁয়া উঠে এসে আমার সামনে দাঁড়াল। তার মুখে কটু হাসি। বলল, তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। আভিয়ানের সঙ্গে তোর এত বেশি খুনসুটি ভালো লাগছে না। আজ তুই একটা শিক্ষা পাবি। আমি ঠোঁট উল্টে বললাম, আপু, তুমিই তো বলো, আমি দের ব্যাটারি। এত ছোট ব্যাটারি দিয়ে কি ক্ষতি করব তোমার? ছোঁয়ার আগে লাল হয়ে বলল, তুই যা করছিস সেটা আমার জীবনের সবচেয়ে বড় বিপদ। আভিয়ানকে তোর কাছ থেকে দূরে রাখতে যা লাগে, আমি করব। ছোঁয়ার এই রাগ দেখে আমি বুঝলাম, এবার সে সত্যিই কিছু একটা ফন্দি আটছে। ক্লাস শেষে ক্যান্টিনে আড্ডা দিচ্ছি। এমন সময় আভিয়ান ভাইয়া এসে বলল, দের ব্যাটারি, তুই আজ আমার সঙ্গে একটু বাইরে যাবি। আমি অবাক হয়ে বললাম, তোমার সঙ্গে বাইরে? ছোঁয়া আপু কি তখন হেলিকপ্টার নিয়ে উড়ে এসে আমাকে কিডন্যাপ করবে না? ভাইয়া মুচকি হেসে বলল, তুই এত বেশি কথা বলিস কেন? আমি তোকে নিয়ে যাব একটা স্পেশাল জায়গায়। আসবি না, বল? আমি একটু ভেবে বললাম, ঠিক আছে। কিন্তু যদি ছোঁয়া আপু আমাকে আক্রমণ করে, সেটা তোমার দায়িত্ব। ভাইয়া মাথা নেড়ে বলল, তোর মতো মেয়েকে কেউ আক্রমণ করতে সাহস করবে না। তুই নিজেই তো একটা চলমান ঝড়। ভাইয়া আমাকে এক রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে টেবিলে বসতেই দেখি, মেনু কার্ড হাতে নিয়ে ভাইয়া হাসছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি হাসছ কেন? ভাইয়া বলল, তুই এত বেশি দুষ্টুমি করিস যে আমি ভাবছি, আজ তোকে কিভাবে শান্ত করব। আমি বললাম, তুমি তো আমায় শান্ত করার চেষ্টা করছো।
আসলে তোমার নিজেরই শান্ত হওয়া দরকার। ভাইয়া কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কণা, তুই জানিস না তুই কতটা স্পেশাল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। বললাম, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার গার্লফ্রেন্ড শুনলে তো আবার আমার নামে চিঠি লিখবে। ভাইয়া হেসে বলল, তুই শুধু মজা করিস। একদিন তোর চোখে চোখ রেখে আমি বলবো তুই আসলেই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। রাতে রুমে ফিরে দেখি ওহি আর বন্যা আমার বিছানায় বসে অপেক্ষা করছে। আমি ঢুকতেই দুজন চিৎকার করে উঠল, কি মজা হয়েছে, তুই তো আজ আভিয়ানের সঙ্গে বাইরে গিয়েছিলি। আমি অবাক হয়ে বললাম, তোমরা জানলে কি করে? ওহি মুচকি হেসে বলল, আমরা জানি না এমন কিছু হয় নাকি। আভিয়ান ভাইয়া তো পুরো ক্যাম্পাসে বলে বেড়াচ্ছে যে সে তোকে স্পেশাল কিছু বলবে। আমি লজ্জায় লাল হয়ে বললাম, তোমরা আমার জীবন নিয়ে অত মজা করো কেন? বন্যা বলল, কারণ তুই আর আভিয়ান ভাইয়া একসঙ্গে এত মজার ঘটনা ঘটাস যে হাসি থামানো যায় না। পরদিন ভার্সিটির ক্যান্টিনে ঢুকতেই দেখি ছোঁয়া তার বান্ধবীদের সঙ্গে ফিসফিস করে কিছু আলোচনা করছে। তার চোখে একরকম দুষ্টুমি আর ক্ষোভের ছাপ। ওহি পাশে ফিসফিস করে বলল, কণা, তোর জন্য নতুন কোনো ঝামেলা আনতে যাচ্ছে মনে হয়। সাবধানে থাকিস। আমি মুচকি হেসে বললাম, ওহি, তুই জানিস আমি ঝামেলায় পড়ার আগে ঝামেলাকে এক হাত দেখে নেই। আজ দেখা যাক ছোঁয়া আপু কি নতুন চাল দেয়। ঠিক তখনই ছোঁয়া আমার দিকে এগিয়ে এসে সবার সামনে চিৎকার করে বলল, কণা, তুই নিজের সীমা পেরিয়ে যাচ্ছিস। আভিয়ানকে তুই কেন বারবার নিজের দিকে টানতে চাস? আমি অবাক হয়ে বললাম, তুমি যা ভাবছ সেটা একেবারেই ভুল। আভিয়ান আমার ভাইয়ের মতো। ছোঁয়া ঠোঁট উল্টে বলল, ভাইয়ের মতো বললেই হলো? আমি জানি তুই আসলে কি করছিস। কিন্তু মনে রাখিস, আভিয়ান আমার আর শুধু আমার। আমি মুচকি হেসে বললাম, আপু, তুমি তো খুব টাইটলি ধরে আছো। কিন্তু জানো, আভিয়ান নিজেই যদি সিদ্ধান্ত পাল্টায় তখন তুমি কি করবে? এই কথায় চারপাশে হাসির রোল পড়ে গেল। ছোঁয়া অপমানে লাল হয়ে গিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। ক্লাস শেষে লাইব্রেরি বসে একটা রিপোর্ট লিখছি। হঠাৎ আভিয়ান ভাইয়া এসে পাশের চেয়ারে বসল। সে গম্ভীর মুখে বলল, ব্যাটারি, তুই আজ ছোঁয়াকে আবার কি বলেছিস? ও রেগে কাদো কাদো হয়ে আমাকে ফোন করেছে। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া, ও নিজেই এসে ঝগড়া লাগিয়েছে। আমি তো শুধু নিজের কথা বলেছি। ভাইয়া মুচকি হেসে বলল, তোর নিজের কথাই তো সবচেয়ে বড় ঝড়। তুই জানিস না তুই মানুষকে কেমন খেপিয়ে দিতে পারিস। আমি ঠোঁট উল্টে বললাম, তুমি এভাবে বলছো কেন? তোমার গার্লফ্রেন্ডের দিকে একটু খেয়াল রাখো। আমি তো নিতান্তই নিরীহ মেয়ে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই নিরীহ? এই দুনিয়ায় যদি তুই নিরীহ হস তাহলে সবাই দুষ্টুমি বন্ধ করে দেবে। রাতে রুমে ফিরতেই দেখি ওহি আর বন্যা বালিশে হেলান দিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি অবাক হয়ে বললাম, তোমরা এবার কি প্ল্যান করছো? ওহি মুচকি হেসে বলল, কণা, আজ তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি অবাক হয়ে বললাম, কি সারপ্রাইজ? বন্যা উঠে বসে বলল, আগে চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করতেই তারা দুইজন একসঙ্গে চিৎকার করে বলল, তোর প্রিয় দুষ্টুমি করার জন্য আজ তোর নামে একটি উপাধি দেওয়া হলো, দুষ্ট ব্যাটারি। আমি রাগে চেঁচিয়ে বললাম, তোমরা আমাকে নিয়ে মজা করতে ছাড়ো না। ওহি হেসে বলল, কণা, তুই যে আসলেই সবার মজার কেন্দ্রবিন্দু, এটা মেনে নে। রাতে ছাদে হাঁটতে বেরিয়েছি।
হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ফিরে দেখি আভিয়ান ভাইয়া। সে মৃদু হাসি দিয়ে বলল, তুই কি সবসময় এমন রাতের নির্জনতায় হাঁটিস? আমি বললাম, তুমি কেন আমার পেছনে আসছো? ভাইয়া একটু গম্ভীর মুখে বলল, কারণ তোর সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগে। তুই যা বলিস তা শুনতে আমার মজা লাগে। আমি তার কথায় কিছুটা অস্বস্তি বোধ করলাম। বললাম, তুমি এভাবে বলছো কেন? ছোঁয়া আপু যদি শুনে তাহলে সে রাগে এই ছাদ ভেঙে দেবে। ভাইয়া মুচকি হেসে বলল, তুই ছোঁয়াকে নিয়ে এত চিন্তা করিস কেন? তুই কি জানিস না তুই নিজেই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমি চুপচাপ তার কথা শুনলাম। তার চোখের গভীরতায় এক অদ্ভুত উষ্ণতা ছিল। পরের দিন ভার্সিটিতে পৌঁছানোর আগেই ওহি বলল, কণা, আজ আমার মনে হচ্ছে কিছু একটা বর্ষর ঝামেলা ঘটতে যাচ্ছে। ছোঁয়ার চোখে সেই আগুন দেখা যাচ্ছে। আমি হাসি চেপে বললাম, তুই তো নিজেই ভবিষ্যৎবাণী করার মাস্টার। ঠিক আছে, দেখি কি হয়। ক্লাস শেষে ছোঁয়া হঠাৎ করে সবার সামনে চিৎকার করে বলল, আভিয়ান, তুমি আজ আমার সামনে একটা সিদ্ধান্ত নাও। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে কণার সঙ্গে সব ধরনের সম্পর্ক শেষ করবে। আমার গলার স্বর শুকিয়ে গেল। সবার চোখ আমার দিকে। আভিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ছোঁয়া, তুই যে কথা বলছিস সেটা আমার কাছে অর্থহীন। কণা আমার জীবনের অংশ। তুই যদি এটা মেনে নিতে না পারিস তাহলে আমার সঙ্গে থাকা কঠিন হয়ে যাবে। এই কথা শুনে ছোঁয়া চমকে গেল। সে রাগে ফুঁসে উঠল। তার চোখে জল চলে এল, কিন্তু সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি হতবাক হয়ে রইলাম। রাতে রুমে ঢুকতেই ওহি আর বন্যা হাসিতে ফেটে পড়ল। ওহি বলল, কণা, তুই জানিস না আজ ছোঁয়া আপুর অবস্থা দেখে আমি কাঁদতে কাঁদতে হাসছিলাম। বন্যা যোগ দিল, তুই আর আভিয়ান ভাইয়া মিলে ওর জীবনের সব প্ল্যান ধূলিসাৎ করেছিস। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমরা এসব নিয়ে হাসাহাসি করছো, কিন্তু আমার তো মনে হচ্ছে ও এখন আরো বড় কিছু করবে। ওহি হেসে বলল, তুই আর ভাবিস না। ছোঁয়া আপু যদি কিছু করে আমরা আছি তো তোর পেছনে। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ আভিয়ান ভাইয়া এসে পাশে দাঁড়াল। আমি একটু ঘাবড়ে গেলাম। ভাইয়া মৃদু স্বরে বলল, তুই কি জানিস তুই আমার জীবনটা কিভাবে বদলে দিয়েছিস? আমি অবাক হয়ে বললাম, তুমি কেন এমন কথা বলছো? ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই এমন একটা মানুষ যে আমার চোখে সবকিছুকে সহজ করে তুলেছে। তুই সব সময় হাসি নিয়ে আসিস, এমনকি যখন আমি রেগে থাকি তখনও। আমি হেসে বললাম, তুমি কি এভাবে সবার সঙ্গেই কথা বলো? ভাইয়া মুচকি হেসে বলল, না, কেবল তোর সঙ্গেই। কারণ তুই আমার জন্য স্পেশাল। আমার গাল গরম হয়ে গেল। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সে সত্যিই তার মনের কথা বলছে। পরের দিন সকালে ক্লাসে ঢুকতেই দেখি ছোঁয়া সবার সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে কিছু কাগজ। সে ঘোষণা দিল, আজ আমি সবাইকে কণার আসল চেহারা দেখাব। তুই তো নিজেকে খুব ভালো মেয়ে ভাবিস, তাই না, কণা? আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছোঁয়া সেই কাগজগুলো সবার হাতে তুলে দিতে শুরু করল। কাগজে কিছু ফেক মেসেজ ছিল যা প্রমাণ করার চেষ্টা করছিল আমি নাকি আভিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছি। সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আভিয়ান এসে দাঁড়াল। আভিয়ান সবার সামনে গম্ভীর কণ্ঠে বলল, এগুলো সব মিথ্যা। ছোঁয়া এসব করে শুধু কণাকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু আমি জানি কণা এরকম কিছু করতে পারে না। আমি আজকের পর থেকে ঘোষণা দিচ্ছি,
ছোঁয়া আমার জীবনের আর কোনো অংশ নয়। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। ছোঁয়া কান্না চেপে সেখান থেকে দৌড়ে চলে গেল। আমি অবাক হয়ে আভিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই চিন্তা করিস না। তুই সব সময় আমার সঙ্গে থাকবি। আর আমি তোর পাশে থাকব। আমার চোখে জল চলে এল। তার কথাগুলো এতটা আন্তরিক ছিল যে আমি কিছু বলতে পারলাম না। ছোঁয়া ভার্সিটিতে আর সবার সামনে আসেনি। তবে তার অনুপস্থিতি শান্তি নিয়ে আসেনি। পরদিন ওহি বলল, কণা, আমার মনে হচ্ছে ছোঁয়া আপু এবার বর্ষর কিছু করার পরিকল্পনা করছে। তুই সাবধানে থাকিস। আমি হেসে বললাম, তুই সবসময় ভবিষ্যৎবাণী করিস আর আমাকেই সাবধানে থাকতে বলিস। ছোঁয়া আপু যাই করুক, শেষমেশ আমি সামলে নিতে পারব। তবে ছোঁয়া আমাকে আর আভিয়ান ভাইয়ার সম্পর্কের বিষয়টি নিয়ে কলেজে গুজব ছড়ানো শুরু করল। সে সব জায়গায় মিথ্যা গল্প বলছে যে আমি নাকি আভিয়ানের সঙ্গে প্রেম করছি এবং তাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আভিয়ান সরাসরি আমার সামনে এসে বলল, কণা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। ছোঁয়া যা করছে সেটা তার সমস্যা। আমি জানি তুই সঠিক আর আমি তোর পাশে আছি। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ভাইয়া, তুমি সব সময় এমনভাবে কথা বলো যেন পুরো দুনিয়া আমার বিপক্ষে। আমি এভাবে আর কতদিন সামলাব? আভিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, যতদিন দরকার ততদিন। তুই আমার জন্য দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথায় আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে হল তার কণ্ঠে যে আন্তরিকতা ছিল সেটা মিথ্যা হতে পারে না। রাতে রুমে ওহি ও বন্যার সঙ্গে আড্ডা দিচ্ছি। ওহি বলল, কণা, তোর সঙ্গে আভিয়ান ভাইয়ার সম্পর্কটা একটা সিনেমার মতো। ধীরে ধীরে ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে। আমি রাগে বললাম, তুই সব সময় আমার জীবন নিয়ে মজা করিস। আমি আর এসব শুনতে চাই না। বন্যা মুচকি হেসে বলল, কণা, আমরা মজা করছি কারণ তুই নিজেই একটা গল্পের মতো। আভিয়ান ভাইয়ার সঙ্গে তোর খুনসুটি আমাদের এন্টারটেইনমেন্ট। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তোমরা সত্যিই আমাকে শান্তিতে থাকতে দাও না। পরদিন ছোঁয়া ভার্সিটিতে এসে সরাসরি প্রিন্সিপালের কাছে অভিযোগ করল। সে বলল, কণা আমার সম্পর্কে বাজে কথা ছড়াচ্ছে। আমি চাই এর একটা ব্যবস্থা নেওয়া হোক। আমি হতবাক হয়ে গেলাম। প্রিন্সিপাল স্যার আমাকে তার রুমে ডাকলেন। আমি ভয় কাঁপতে কাঁপতে সেখানে গেলাম। তিনি শান্ত কণ্ঠে বললেন, কণা, তুমি কি জানো তোমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? আমি কাঁপা গলায় বললাম, স্যার, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো ভুল করিনি। ঠিক তখনই আভিয়ান সেখানে এসে উপস্থিত হল। আভিয়ান গম্ভীর মুখে বলল, স্যার, আমি জানি কণা কি ধরনের মেয়ে। ছোঁয়া মিথ্যা অভিযোগ করছে। আমি এর সাক্ষী দিতে প্রস্তুত। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ ভেবে বললেন, আভিয়ান, তুমি যেহেতু এত জোর দিয়ে বলছ, তাহলে আমি বিষয়টা আর এগোব না। কিন্তু কণা, তুমি সাবধানে থেকো। আমি একরকম স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আভিয়ান আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলি তো, আমি সব সময় তোর পাশে থাকি। রাতে ছাদে হাঁটতে বেরিয়ে আবার আভিয়ানের সঙ্গে দেখা। সে মৃদু কণ্ঠে বলল, তুই জানিস আমি কেন তোর জন্য সবসময় লড়াই করি? আমি অবাক হয়ে বললাম, কেন? সে বলল, কারণ তুই আমার জন্য বিশেষ। তুই শুধু মজার জন্য নয়, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি হতবাক হয়ে গেলাম। তার কথাগুলো যেন আমার হৃদয় ছুঁয়ে গেল। পরের দিন ভার্সিটিতে পৌঁছে দেখি ছোঁয়া আবার নতুন ফন্দি নিয়ে এসেছে।
এবার সে আরো কয়েকজন বান্ধবীকে নিয়ে পুরো ক্যাম্পাসে আমার নামে মিথ্যা গল্প ছড়াচ্ছে। সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। ওহি এসে বলল, কণা, আজ তুই কি করবি? ছোঁয়া আপু তো পুরো ভার্সিটিকে বিপক্ষে নিতে চায়। আমি মুচকি হেসে বললাম, তুই দেখিস, আজকের পর ছোঁয়া আপুর আর কোনো ফন্দি কাজে দেবে না। ক্লাসের পর ছোঁয়াকে সরাসরি সামনে গিয়ে বললাম, ছোঁয়া আপু, তুমি বারবার আমার নামে মিথ্যা অভিযোগ আনছ। আজ আমি প্রমাণ করব কে ঠিক আর কে ভুল। ছোঁয়া অবাক হয়ে বলল, তুই কি বলছিস? আমি গম্ভীর কণ্ঠে বললাম, আমি প্রিন্সিপালের অনুমতি নিয়ে আজ ভার্সিটির সামনে সত্যি কথা বলবো। সবাই জানবে কে মিথ্যাবাদী। ছোঁয়া একটু অস্থির হয়ে গেল। সে বোঝার চেষ্টা করছিল আমি সত্যিই কি করতে যাচ্ছি। পরের দিন পুরো ক্যাম্পাসের সামনে একটা মিটিং ডাকা হলো। প্রিন্সিপাল স্যার, আভিয়ান ভাইয়া, আমার বন্ধু ওহি আর বন্যা সবাই উপস্থিত। আমি ছোঁয়ার ছড়ানো মিথ্যা কথাগুলো তুলে ধরে বললাম, আপনারা সবাই জানেন, ছোঁয়া আপু আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে তার কোনো ভিত্তি নেই। আমি এখানে আভিয়ানের বন্ধু হিসেবেই আছি, এর বাইরে কিছু নয়। তখনই ওহি এবং বন্যা নিজেদের সাক্ষী হিসেবে দাঁড়াল। তারা বলল, কণা সত্যিই সৎ এবং ভালো মেয়ে। ছোঁয়া আপু সবকিছু মিথ্যা বানিয়ে বলেছে। সবশেষে আভিয়ান দাঁড়িয়ে বলল, আমি জানি ছোঁয়ার সব অভিযোগ ভিত্তিহীন। কণা আমার জীবনের এমন একজন যে সবসময় সত্যের পথে থাকে। ছোঁয়া অপমানিত হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ লাল হয়ে গেল। সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম, আভিয়ান ভাইয়া কেন বারবার আমার জন্য এত কিছু করছে? তার কথা কি সত্যিই আমার জন্য বিশেষ কিছু? ঠিক তখনই আভিয়ান এসে পাশে দাঁড়াল। তুই কি আজকের জন্য চিন্তিত? সে হেসে বলল। আমি বললাম, তুমি কেন এতবার আমার জন্য লড়াই করছো? সে গভীরভাবে আমার দিকে তাকিয়ে বলল, কারণ তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই শুধু আমার বন্ধু নোস, তুই আমার সেই মানুষ যার জন্য আমি সবকিছু করতে পারি। আমি কিছু বলতে পারলাম না। তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। রাতে রুমে বসে ওহি ও বন্যার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আজ সারাদিন ছোঁয়ার আচরণ আর আভিয়ানের কথাগুলো মাথা থেকে সরছিল না। ওহি হঠাৎ বলল, কণা, তোর মন কি আজ অনেক বেশি চুপচাপ? কি হলো বলতো? আমি চোখ নিচু করে বললাম, কিছু না। আজকের ঘটনাগুলো ভাবছিলাম। আভিয়ান ভাইয়ার কথাগুলো কেমন জানি মনে বাজছে। বন্যা মুচকি হেসে বলল, কণা, তুই কি বুঝতে পারছিস না যে আভিয়ান ভাইয়া তোকে ভালোবাসে? সে তোর জন্য সবকিছু করছে। এমনকি ছোঁয়ার মতো গার্লফ্রেন্ডকে অবহেলা করতেও দ্বিধা করছে না। আমি হতভম্ব হয়ে বললাম, তুমি কি বলছো, বন্যা? এটা অসম্ভব। ওহি বলল, অসম্ভব নয়, কণা। তুই শুধু নিজের মনে প্রশ্ন কর যে আভিয়ান ভাইয়ার প্রতি তোর কোনো অনুভূতি আছে কিনা। উত্তরটা তুই নিজেই পেয়ে যাবি। পরের দিন ভার্সিটির ক্যাম্পাসে আভিয়ান ভাইয়া আমাকে এক কোণে ডেকে নিল। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। কণা, আমি তোকে কিছু বলবো। কিন্তু তুই শুনে কিছু বলবি না, কেবল মন দিয়ে শুনবি। আমি তার চোখে চোখ রেখে বললাম, তুমি যা বলার তা বলো। আভিয়ান গভীর গলায় বলল, আমি জানি তুই আমাকে খুব বিরক্তিকর মনে করিস। কিন্তু তুই বুঝতে পারিস না আমি কেন সবসময় তোর পাশে দাঁড়াই। কারণ আমি তোকে ভালোবাসি। তুই আমার জীবনের সেই মানুষ যার জন্য আমি সব করতে পারি।
আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। তার কথাগুলো শুনে আমার হৃদয় যেন দ্রুত গতিতে চলতে লাগল। রাতে ছাদে বসে ভাবছিলাম, আভিয়ানের কথাগুলো সত্যি ছিল নাকি একটা মজার অংশ। তার চোখের গভীরতা, তার দৃঢ়তা সব যেন সত্যিকারের অনুভূতির প্রমাণ দিচ্ছিল। ঠিক তখনই ওহি এসে পাশে বসে বলল, কনা, তুই কি ভাবছিস যে আভিয়ানের কথা মিথ্যা হতে পারে? আমি বললাম, আমি জানি না। ওর কথা শুনে আমার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। কিন্তু আমি কি সত্যিই ওকে ভালোবাসতে পারি? ওহি মুচকি হেসে বলল, ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা মনের গভীর থেকে আসে। তুই সময় নে, তোর উত্তর তোর হৃদয়েই দিবে। অন্যদিকে ছোঁয়া এখনো চুপ করে বসে নেই। তার মনে প্রতিশোধের আগুন জ্বলছে। সে তার বান্ধবীদের সঙ্গে মিলে একটি নতুন পরিকল্পনা সাজাচ্ছে। এবার সে আভিয়ান এবং কনার সম্পর্কের মধ্যে বর্ষর ঝামেলা সৃষ্টি করার পরিকল্পনা করছে। আমি আভিয়ানকে হারাব না। কনাকে এমনভাবে নিচে নামাব, যাতে ও নিজেই আভিয়ানের কাছ থেকে দূরে সরে যায়, ছোঁয়া বলল। রাতে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আভিয়ানের সেই কথাগুলো বারবার আমার মাথায় ঘুরছে। সে আমাকে ভালোবাসে, এই কথাটা বিশ্বাস করা আমার জন্য খুব কঠিন। তার চোখে যে গভীরতা ছিল, সেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। ওহি পাশের বিছানায় শুয়ে বলল, কনা, তুই এতক্ষণ ধরে চুপ কেন? কিছু বলছিস না কেন? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, ওহি, তুই জানিস, আমার জীবনে ভালোবাসার ধারণা একেবারেই স্পষ্ট নয়। আমি জানি না, আভিয়ান ভাইয়ার কথাগুলো কিভাবে বুঝব। আমি নিজে কি চাই, সেটাও জানি না। ওহি মুচকি হেসে বলল, কনা, তুই যা ভাবছিস, সেটা এত জটিল না। তোর মনের কথা শুন। যদি তুই আভিয়ানের সঙ্গে সুখী থাকিস, তবে তোর উত্তর সেখানেই আছে। পরদিন ভার্সিটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অনুভব করলাম, কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ক্যাম্পাসে ছোঁয়া আর তার বান্ধবীদের হাসাহাসি অদ্ভুতভাবে অন্যরকম লাগছিল। ঠিক তখনই একজন স্টুডেন্ট এসে বলল, কনা, তুমি লাইব্রেরির বোর্ডে কিসের ছবি টাঙানো হয়েছে, দেখেছ? আমি হতবাক হয়ে লাইব্রেরির দিকে ছুটলাম। সেখানে গিয়ে দেখি, আমার আর আভিয়ানের কিছু ছবি বোর্ডে লাগানো হয়েছে, যেগুলো খুবই আপত্তিকর ভঙ্গিতে মিথ্যা বানানো হয়েছে। ওহি পাশে এসে বলল, কনা, এটা স্পষ্ট যে ছোঁয়া এই কাজ করেছে। তুই চিন্তা করিস না। আমরা সবাই এটা সামলে নেব। ঠিক তখনই আভিয়ান সেখানে এসে উপস্থিত হল। তার চোখ রাগে অগ্নিস্ফুলিঙ্গ ছড়াচ্ছিল। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, এটা পুরোপুরি মিথ্যা। আমি জানি কে এই কাজ করেছে। ছোঁয়া, তুই কি মনে করিস, আমি তোর এসব মিথ্যা চাল মেনে নেব? ছোঁয়া একটু পিছিয়ে গিয়ে বলল, আমি কিছু করিনি। এগুলো আমি জানি না। আভিয়ান তার গলা শক্ত করে বলল, তোর মতো মানুষ আমার জীবনে থাকার কোনো প্রয়োজন নেই। আজকের পর থেকে তুই আমার জীবনে আর কোনো স্থান পাবি না। ছোঁয়া রাগে ফুঁসে উঠল। কিন্তু সবার সামনে কিছু বলতে না পেরে সেখান থেকে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। আভিয়ান আমার দিকে তাকিয়ে বলল, কনা, তুই কি এখনো বুঝতে পারিস না, আমি তোর জন্য কি করতে পারি? তুই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুই যদি আমাকে দূরে ঠেলে দিস, তাহলে আমি কোথাও আর দাঁড়াতে পারব না। তার কথাগুলো আমার হৃদয়ে গভীর ছাপ ফেলল। আমি বুঝতে পারলাম, তার প্রতি আমারও একটা অনুভূতি আছে, যা আমি এতদিন অস্বীকার করছিলাম। আমি হালকা গলায় বললাম, ভাইয়া, আমি এখনো নিশ্চিত না, কিন্তু আমি এটা জানি যে তোর উপস্থিতি আমাকে অনেকটা সুরক্ষিত মনে করাই। আমি তোর পাশে থাকব। অন্যদিকে ছোঁয়া বুঝতে পারল, আভিয়ানকে সে আর পাবে না। তবে সে প্রতিশোধ নেওয়ার জন্য চূড়ান্ত পদক্ষেপ নেয়।
তার পরিকল্পনা ছিল কণার নামে এমন কিছু ছড়িয়ে দেওয়া যাতে তার সম্মান চিরতরে নষ্ট হয়। কিন্তু ওহি আর বন্যা তার পরিকল্পনা আগেই ধরে ফেলে এবং প্রমাণসহ প্রিন্সিপাল স্যারের কাছে উপস্থাপন করে। ছোয়াকে শাস্তি দেওয়া হয় এবং তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়। সব ঝামেলা মিটে যাওয়ার পর আমি এবং আভিয়ান একসঙ্গে বসে গল্প করছিলাম। সে মৃদু হাসি দিয়ে বলল, তুই কি জানিস তুই আমার জীবনের সবচেয়ে বড় ঝড়? আমি মুচকি হেসে বললাম, তুইও তো আমার জীবনের সবচেয়ে অদ্ভুত মানুষ। আমাদের কথার ফাঁকেই আমি বুঝতে পারলাম এই মানুষটিই আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। সব ঝামেলা মিটে গেলেও আমার মনের ভেতর কিছুটা অস্থিরতা রয়ে গেছে। আভিয়ান ভাইয়ার সরাসরি ভালোবাসার প্রকাশ আমাকে কিছুটা নার্ভাস করে তুলেছে। আমি জানি তার অনুভূতি সত্যি, কিন্তু আমার মনের ভেতর এখনো দ্বিধা কাজ করছে। রাতে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সঙ্গে লড়াই করছিলাম। ঠিক তখনই আভিয়ান এসে পাশে দাঁড়াল। তুই এভাবে চুপচাপ থাকলে আমি তো তোর মনের কথা কখনোই বুঝতে পারব না, আভিয়ান মৃদু গলায় বলল। আমি মাথা নিচু করে বললাম, আমি নিজেও জানি না কি বলবো। তুই আমার জন্য অনেক কিছু করেছিস, কিন্তু আমি যদি তোর মতো করে কিছু অনুভব না করি? আভিয়ান মুচকি হেসে বলল, তুই যদি না বুঝতে পারিস তাহলে সময় নে। আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি। তার এই কথাগুলো আমার মনের ভার কিছুটা কমিয়ে দিল। পরের দিন রুমে বসে ওহি আর বন্যার সঙ্গে গল্প করছিলাম। আমি তাদের কাছে আমার মনের কথা বললাম। ওহি বলল, কণা, তুই এত চিন্তা করছিস কেন? আভিয়ান ভাইয়া তোর জন্য যা করেছে সেটা শুধুমাত্র ভালোবাসা থেকেই। তুই নিজের মনের গভীরে একটু দেখ, উত্তর পেয়ে যাবি। বন্যা যোগ দিল, হ্যাঁ, তুই যদি তাকে সত্যিই ভালোবাসতে না তাহলে এত কিছু ভাবার প্রয়োজন হতো না। তুই নিজের অনুভূতিকে সময় দে। আমি মৃদু হেসে বললাম, তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমার জীবনটা সিনেমার মতো। ওহি চোখ টিপে বলল, তোর জীবন আসলে একটা কমেডি রোমান্স সিনেমা। ক্লাস শেষে আভিয়ান আমাকে বলল, আজ আমার সঙ্গে তুই একটা জায়গায় যাবি। আমি তোর জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছি। আমি বললাম, সারপ্রাইজ? তুই আবার নতুন কি করতে যাচ্ছিস? সে মুচকি হেসে বলল, তুই দেখলেই বুঝবি। সে আমাকে একটা শান্ত পার্কে নিয়ে গেল। সেখানে বড় গাছের নিচে সুন্দর করে সাজানো একটা টেবিল। টেবিলের ওপর আমার প্রিয় খাবারগুলো সাজানো। তুই সব সময় দুষ্টুমি করিস। আজ তোর সঙ্গে শান্তভাবে একটু সময় কাটাতে চাই, আভিয়ান বলল। আমি হাসতে হাসতে বললাম, তুই কি জানিস তুইও একদিন আমার মতো দুষ্টুমি করতে শুরু করবি। আমাদের মধ্যে মজার কথাবার্তা চলতে লাগল। আমি বুঝতে পারলাম তার সঙ্গ আমার মনকে এক অদ্ভুত শান্তি দেয়। রাতে রুমে বসে আমি ভাবছিলাম আভিয়ান যা বলেছে এবং করেছে তা মনের গভীর ভালোবাসারই চিহ্ন। আমি বুঝতে পারলাম তার প্রতি আমার অনুভূতিও বদলে গেছে। আমি নিজেই নিজের কাছে স্বীকার করলাম, হয়তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তাকে কিভাবে বলবো? পরদিন সকালে ভার্সিটির পথে হাঁটতে হাঁটতে আমি ভাবছিলাম আভিয়ান ভাইয়ার প্রতি আমার অনুভূতিগুলো দিনে দিনে আরও গভীর হচ্ছে। কিন্তু তাকে সরাসরি কিছু বলতে গেলে কিভাবে বলবো? ঠিক তখনই ওহি পাশে এসে বলল, কণা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কারো ব্যাপারে খুব গভীর চিন্তা করছিস। কি বলবি, নাকি আমিই বলি? আমি হেসে বললাম, তুই সব সময় আমার মনের কথা আগে থেকে ধরে ফেলিস। আভিয়ান ভাইয়ার প্রতি আমার অনুভূতি বদলে গেছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। ওহি হাততালি দিয়ে বলল, এই তো, অবশেষে তুই নিজের মনের কথা মেনে নিয়েছিস। এবার সাহস জোগাড় কর আর বলেই দে। ক্লাসের পর ক্যান্টিনে বসে আছি।
হঠাৎ দেখি আভিয়ান ভাইয়া একটু অস্থির মনে ক্যান্টিনে ঢুকল। আমি জানতে চাইলাম, কি হয়েছে? এত অস্থির কেন? আভিয়ান হেসে বলল, আমার এক বন্ধু আমার ওপর খুব রেগে আছে। আমি তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং মিস করেছি। এখন সে আমাকে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, তুই কেন এমন করলি? তোর বন্ধুর সঙ্গে তো এরকম করা উচিত হয়নি। আভিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই জানিস, আমি কখনো ইচ্ছা করে এমন কিছু করি না। আজকাল আমার মন অন্য কোথাও থাকে। তুই যদি কখনো আমার জায়গায় থাকতিস, বুঝতে পারতিস। তার কথাগুলো শুনে আমি চুপ হয়ে গেলাম। আমার মনে হল সে সবকিছুই যেন ইশারায় বলছে। রাতে রুমে এসে আমি অহিকে সব বললাম। সে চেয়ারে বসে বলল, কনা, তুই এত দ্বিধায় কেন? আভিয়ান ভাইয়া তো তোকে আগে থেকেই পছন্দ করে। তুই যদি আজ তাকে কিছু বলিস, ও তো খুশিতে পাগল হয়ে যাবে। আমি লজ্জায় বললাম, কিন্তু যদি সে সত্যি পছন্দ না করে? ওহি হেসে বলল, তুই সত্যিই বোকার হদ্দ। তুই চিন্তা করিস না। আমি তোকে একটা প্ল্যান দিচ্ছি। তুই শুধু ওর জন্য কিছু ছোট্ট সারপ্রাইজ কর। পরদিন আমি আভিয়ানের জন্য তার প্রিয় কফি আর একটি ছোট চিঠি লিখে লাইব্রেরির টেবিলে রেখে এলাম। চিঠিতে লিখলাম, তুই সব সময় অন্যদের জন্য এত কিছু করিস। আজ তোর জন্য আমার সামান্য একটা চেষ্টা। কনা। ক্লাসের পর সে আমার দিকে এসে বলল, তুই কি জানিস, আজ তুই আমার পুরো দিনটা সুন্দর করে দিয়েছিস। আমি সত্যিই বুঝতে পারছি তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথাগুলো শুনে আমার গাল লজ্জায় লাল হয়ে গেল। রাতে ছাদে আভিয়ান ভাইয়ার সঙ্গে হাঁটছিলাম। হঠাৎ সে থেমে আমার দিকে তাকিয়ে বলল, কনা, তুই কি জানিস, তুই যখন আমার পাশে থাকিস, তখন আমার দুনিয়া সুন্দর হয়ে যায়। তুই আমার কাছে শুধু বন্ধু নোস, তুই আমার জীবনের সবচেয়ে বড় অংশ। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, তুই জানিস, আমি এতদিন এই অনুভূতিগুলো বুঝতে পারিনি। কিন্তু আজ আমি জানি, তুই আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তার চোখে এক ঝলক আনন্দ ফুটে উঠল। সে মৃদু হেসে বলল, তুই সত্যি জানিস না, আজ আমি কতটা খুশি। কিছুদিন ধরে আভিয়ান ভাইয়ার সঙ্গে সম্পর্কটা অদ্ভুতভাবে সহজ হয়ে গেছে। আমরা দুজনেই জানি একে অপরের প্রতি আমাদের মনের অনুভূতি কি। কিন্তু সম্পর্কটা নিয়ে এখনো খোলাখুলি কিছু আলোচনা করিনি। ওহি আর বন্যা এখন আমাদের নিয়ে এমনভাবে মজা করে, যেন পুরো ক্যাম্পাস জানে আমাদের সম্পর্কের কথা। ওহি একদিন এসে বলল, কনা, তোর আর আভিয়ান ভাইয়ার বিয়ের কার্ড বানানো শুরু করি নাকি? আমি রাগ দেখিয়ে বললাম, তুই আর বন্যা যদি চুপ না করিস, তাহলে তোদের নামকরণ বদলে দুষ্টু আর পাজি রাখব। ওহি হাসতে হাসতে বলল, আমাদের নাম বদলাবে? আভিয়ান ভাইয়াকে বললেই তোর রাগ গলে যাবে। ক্লাসের পরে আমি আর আভিয়ান লাইব্রেরির সামনে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি ছোঁয়া আবার ক্যাম্পাসে এসেছে। সে দূর থেকে আমাদের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। আভিয়ান ঠান্ডা গলায় বলল, দেখ কনা, ছোঁয়া আবার এসেছে। আমি বাজি ধরে বলতে পারি সে কিছু না কিছু ফন্দি করছে। আমি হেসে বললাম, তুই চিন্তা করিস না, এবার তার সব ফন্দি আমি সামলাব। ছোঁয়া হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়াল। তার মুখে একরকম ভয়ঙ্কর হাবভাব। সে চিৎকার করে বলল, কনা, তুই কি মনে করিস আভিয়ান তোর চিরকাল থাকবে? আমি দেখব তুই কিভাবে এ সম্পর্ক ধরে রাখিস। আমি শান্ত গলায় বললাম, ছোঁয়া আপু, তুমি অনেক চেষ্টা করেছ আমাদের দূরে সরানোর জন্য। এবার নিজেকে একটু শান্ত করার চেষ্টা করো। জীবনে সুখী হতে গেলে অন্যকে সুখী দেখতে শেখা উচিত। ছোঁয়া কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ রাগে পায়ের নিচের মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে গেল।
ছোঁয়ার চলে যাওয়ার পর আভিয়ান আমার দিকে তাকিয়ে বলল, তুই যে এতটা ঠান্ডা মাথায় সবকিছু সামলাতে পারিস, সেটা দেখে আমার তোর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমি মৃদু হেসে বললাম, তুই পাশে থাকলে সবকিছু সামলানো সহজ। আভিয়ান চুপ করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কণা, আমি আর অপেক্ষা করতে চাই না। আমি চাই তুই আমার জীবনে স্থায়ীভাবে থাকিস। তুই কি আমার সঙ্গে জীবন কাটানোর জন্য রাজি? আমি ভয়ে হতবাক হয়ে গেলাম। তার প্রস্তাবটা এতটা সরাসরি এবং অকপট ছিল যে কিছুক্ষণ কি বলবো বুঝতে পারছিলাম না। ওহি আর বন্যা দূর থেকে দাঁড়িয়ে আমাদের দেখে হাসছে। ওহি চিৎকার করে বলল, বল কণা, বল। আমি লজ্জায় মুখ নিচু করে বললাম, হ্যাঁ, আমি রাজি। পরের দিন আভিয়ান তার পরিবারকে আমাদের সম্পর্কের কথা জানায়। বড় আব্বু প্রথমে কিছুটা কঠোর ছিলেন, কিন্তু বড় মায়ের বোঝানোর পর তিনি সম্মতি দেন। আমার মা অবশ্য প্রথমে কিছুটা বিরক্ত হন, কিন্তু যখন তিনি আভিয়ানের আন্তরিকতা দেখেন, তখন রাজি হয়ে যান। আমার মা বললেন, কণা, তুই যাকে পছন্দ করেছিস, সে যদি তোর জন্য সবকিছু করতে পারে, তবে আমার আর আপত্তি নেই। আমাদের বিয়ের দিন ঠিক হল। পুরো পরিবার এবং বন্ধুরা মিলে বিয়ের আয়োজন করল। ওহি আর বন্যা বিয়ের পরিকল্পনার দায়িত্ব নিল। তারা পুরো বিয়েতে এত মজা করল যে সবাই বলে উঠল, এটা শুধু বিয়ে নয়, এটা একটা উৎসব। আমাদের বিয়ের পর জীবন আরও সুন্দর হয়ে উঠল। আভিয়ান সব সময় আমার পাশে থেকে আমাকে সুরক্ষিত রাখে। আর আমি তার জীবনে আনন্দ এনে দিতে চেষ্টা করি। ওহি একদিন বলল, কণা, তোর আর আভিয়ানের গল্পটা একটা সিনেমার মতো। আমরা কখনো এটা ভুলব না। আমি মুচকি হেসে বললাম, আমাদের গল্পটা যেমন ছিল, সেটা তেমনই থাক। এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। শেষ।